আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। আমি যে কোনো অধ্যায় পড়াবার আগে তোমাদের বলে নিই যে এই অধ্যায়টা আমাদের মানব জীবনে বলতে আমরা আসলে বুঝাইতেছি যে তোমাদের ভর্তি পরীক্ষায় কতটুকু গুরুত্বপূর্ণ। তো তোমাদের ভর্তি পরীক্ষায় এখানে প্রায় প্রতি বছরই একটা বা দুইটা মতো প্রশ্ন আসে এবং কোনো কোনো বছরের প্রশ্ন যদি তুমি দেখো যে একাধিক প্রশ্ন মানে তিনটা মতো প্রশ্ন এখান থেকে আসছে। তো সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব বিবেচনা করলে এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন এই অধ্যায়টা আমি সবসময় বলি যে অন্য যে কোনো অধ্যায় থেকে একটু কম্পিটিটিভ একটু কঠিন লাগে আমাদের। কেন কঠিন লাগে? কারণ হচ্ছে মেডিকেলে আমরা যে কিছু ওয়ার্ড আছে যে ফার্স্ট ইয়ারে গিয়ে আমরা যেভাবে পড়ি তোমাদের এখানে ঠিক একইভাবে পড়তে হয় এবং ওয়ার্ডগুলো প্রায় কাছাকাছি। যেমন ধরো পেয়াদি অনেক শব্দ আছে, পেয়াদি আছে প্যারাইটাল, পেয়াদি আছে তোমার হচ্ছে প্যালেটাইন, পেয়াদি আছে তোমার প্যাটেলা। দেখবা তিনটার অবস্থান কিন্তু আলাদা। আমরা যদি প্রথমে বলি যে প্যারাইটাল, এটা দেখবা তোমরা হচ্ছে করোটিকার অস্থি, পেয়া দিয়ে প্যালেটাইন এটা হচ্ছে মুখমণ্ডল অস্থি, আবার পেয়া দিয়ে যেটা প্যাটেলা সেটা কিন্তু কোথায় থাকে? পেটে না, কিন্তু এটা কিন্তু থাকে পায়ের দিকে। তাহলে এটা হচ্ছে প্যাটেলা। তাহলে কাছাকাছি ওয়ার্ড গুলো থেকে যেহেতু অধ্যায় বা ওয়ার্ড গুলো একটু কঠিন মনে হচ্ছে কাছাকাছি আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা থেকে বের হয়ে আসার একটা উপায় হচ্ছে যে আমরা যদি এই ওয়ার্ড গুলো একটু উচ্চারণ করে করে পড়ি, জোরে জোরে করে পড়ি। যেমন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা এখন বড় হয়ে গেছি, এখন সবকিছু মনে মনে পড়ি, বাট এই অধ্যায়টার ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো যেন একটু উচ্চারণ করে একটু জোরে পড়ি। তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চারণগুলো ক্লিয়ার হলো এবং কাছাকাছি ওয়ার্ডগুলো নিয়ে আমাদের কোনো কনফিউশন হবে না। তাহলে চলো আজকে আমাদের আলোচনা টপিকে চলে আসি। আজকে হচ্ছে চলন এবং অঙ্গ চালনা, যেটা হচ্ছে মেইন পার্ট হচ্ছে কঙ্কাল তন্ত্র এবং সাথে তোমার পেশি আছে, যেটা আমরা পরে বলবো অস্থি সন্ধি আছে। তো কঙ্কাল তন্ত্রের ক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় যে প্রশ্ন আসে যে ভাইয়া অস্থি, তাহলে অস্থি সম্পর্কে যদি বলো যে মানব দেহে মোট অস্থি সংখ্যা কয়টি? এটা হচ্ছে মানব দেহে মোট অস্থি সংখ্যা আমরা সবাই জানি 206টি আছে। কিন্তু এই 206টা অস্থি কিন্তু আমাদের একটা বইতে আমরা জানি যে ছোটবেলায় কিন্তু আমাদের অস্থির সংখ্যা 206টা ছিল না। ছোটবেলায় আমাদের অস্থির সংখ্যা আরো বেশি ছিল। কতটা ছিল ভাই? 300টার মতো ছিল। এখন এই 300টার মতো অস্থি যেটা ছিল, এইগুলো আমরা যখন বড় হয়েছে এখন কমে গেছে, বাড়ার পরিবর্তে কমে গেছে। কেন কমে গেছে? কারণ আমরা সবাই জানি যে আমরা ছোটবেলায় কেজি স্কুল বা বিভিন্ন সময় আমরা অতিরিক্ত ওজনের ব্যাগ বহন করে আমরা ক্লাসে যেতাম। এবং সেই অতিরিক্ত ওজনে ব্যাগ বহন করার ফলে হয়তো বা দেখা গেছে যে অস্থিগুলো মিলিত হয়ে অস্থির সংখ্যা কমে গেছে। তার মানে আগে শিশুবেলায় আমাদের অস্থির সংখ্যা ছিল মোট 300টি, এখন আমাদের অস্থির সংখ্যা হচ্ছে মোট 206টি। এখন এই যে 206টা অস্থি, এদেরকে বিজ্ঞানীরা তাদের অবস্থান অনুযায়ী দুই ভাগে ভাগ করছে। নাম্বার 1, যারা আমাদের দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করতেছে তাদেরকে আমরা বলতেছি অক্ষীয় কঙ্কাল। যারা তোমার দেহের এই যে আশেপাশে ঝুলে আছে তারা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। প্রথমে আমরা দেখবো যে তাহলে ভাইয়া লম্ব অক্ষ যারা আছে, যারা অর্থাৎ অক্ষীয় কঙ্কাল, এই সংখ্যা কত? আমরা মনে রাখবো যে অক্ষীয় কঙ্কাল সংখ্যা হচ্ছে মোট 80টি। তাহলে ভাই উপাঙ্গীয় কঙ্কাল কয়টি? 206 থেকে 80টি বাদ দিলে 126টি। এবার খেয়াল করে দেখো, এই যে আমরা যেটা বললাম যে লম্ব অক্ষ বরাবর যারা আছে তারা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, এদেরকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাই? গলার এখান থেকে যদি কেটে ফেলা হয়, এর উপরের অংশটার নাম হলো করোটি। তার মানে এখান থেকে একে যদি কেটে ফেলা হয়, এর উপরের অংশের নাম হচ্ছে কি ভাই? করোটি। 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, বুকের চারদিকে যে অস্থিগুলো থাকে এটাকে আমরা বলি বক্ষপিঞ্জর অস্থি, এটা 2 নম্বর। আর নাম্বার 3 হচ্ছে আমাদের সবারই পিছনের দিকে যে অস্থিগুলো থাকে সেগুলোকে আমরা বলি মেরুদণ্ড। তাহলে অক্ষীয় কঙ্কাল সংখ্যা আমরা বুঝলাম যে প্রধানত আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাই? আমরা আরেকবার মনে করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে করোটি, নাম্বার 2 হচ্ছে বক্ষপিঞ্জর অস্থি, নাম্বার 3 হচ্ছে মেরুদণ্ড। এই 3টা অংশ। এবার আসি উপাঙ্গীয় কঙ্কাল, যেটা হচ্ছে 126টি অস্থি ছিল, এদেরকে আবার বিজ্ঞানীরা প্রধানত 4 ভাগে ভাগ করছে। কি কি ভাই? প্রথমে আসি খেয়াল করে দেখি। প্রথমে এই অংশটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা আছে, এই পুরো অংশটাকে আমরা কি বলবো? এটাকে অনেকে আমরা হাত বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা বাহুবলী মুভি বের হওয়ার পরে, মানে আমাদের বর্তমানে এটাকে আমরা বইয়ের ভাষায় এটাকে আমরা হাত বলতে পারবো না। কি বলবো? বাহু। তার মানে এখান থেকে শুরু করে এই পুরো অংশটাকে আমরা কি বলবো? বাহু। এই বাহুকে বুকের সাথে যে অস্থিচক্র ধরে রেখেছে তাকে আমরা বলবো বক্ষ অস্থিচক্র। তাহলে 2টা অংশ পালা দেখো, একটা হলো বাহু, নাম্বার 2 হচ্ছে বক্ষ অস্থিচক্র। নাম্বার 3 হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশের নাম হচ্ছে আমরা বলি হচ্ছে পা। এই পাকে দেহের সাথে যে অস্থিচক্র ধরে রেখেছে তাকে আমরা বলবো শ্রোণী অস্থিচক্র। তাহলে মোট কয়টা অংশ পাইলা?
চারটা অংশ। কি কি বললাম আরেকবার একটু মনোযোগ দিই। নাম্বার 1 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অংশের নাম ছিল বাহু, বাহুকে বুকের সাথে যে অস্থিচক্র ধরে রেখেছে তার নাম বক্ষ অস্থিচক্র। এখান থেকে এই পর্যন্ত নিচ পর্যন্ত অংশের নাম হচ্ছে পা, পাকে দেহের সাথে যে অস্থিচক্র ধরে রেখেছে তার নাম হলো শ্রোণী অস্থিচক্র। তাহলে মোট কয়টা অংশ? চারটা অংশ। এবার আমরা আরেকটু ডিটেইলসে চিন্তা করি। দেখো এই যে তুমি যেটাকে বাহু বললা, এই বাহুতে একটা বাহুতে অস্থি সংখ্যা থাকে 30টি এবং দুই পাশে 30 দুগুণা 60টির মতো অস্থি থাকে। বাহুতে মোট অস্থি সংখ্যা কতটি? 60টি। কিন্তু তুমি যদি দেখো যে এদেরকে প্রধানত আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি ভাই? নাম্বার 1 হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশ আছে, দেখো এটা বাহুর উপরের অংশ, তাই এটার নাম হচ্ছে ঊর্ধ্ব বাহু। এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশের নাম কি তাহলে ভাইয়া? নিম্ন বাহু হওয়ার কথা ছিল, কিন্তু না, বাহুর এই অংশ সবসময় আমাদের সামনের দিকে থাকে, তাই এই অংশের নাম হচ্ছে সম্মুখ বাহু। এবং এখান থেকে এই পর্যন্ত অংশের নাম কি? এটার নাম হচ্ছে হাত। তার মানে তুমি যেটাকে হাত বলে জানতা, এটা আসলে হাত না, এটা হচ্ছে বাহুর একটা অংশ, এটা হচ্ছে হাত। তাহলে তুমি দেখো আমরা এবার দেখি যে ঊর্ধ্ব বাহুর অস্থি সংখ্যা কয়টি? একটি। কি নাম ভাইয়া? হিউমেরাস। এবং সম্মুখ বাহুর অস্থি সংখ্যা কয়টি? দুইটি। কি কি নাম? রেডিয়াস এবং আলনা। এবার তুমি যদি বলো হাতে এখানে আসলে 3 সেট অস্থি থাকে। আমরা যদি মেডিকেলের ভাষায় বলি, ইংলিশে বলা হয় হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। বাংলায় বললে ভাই কি? কার্পালের বাংলা কি? তোমরা চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের মনে ধারাবর্ষ শুনেছো যে কবজির মোচরে ঘুরিয়ে মারলো মাঠ চলে গেল সীমানার বাইরে। তার মানে এইটা হলো সেই কবজি। এবং কার্পাল যেটা আছে এটাকে আসলে আমরা বাংলায় বলি কবজি। কেন আমাদের বাংলা ওয়ার্ডগুলো জানতে হবে? কারণ আমরা অনেক সময় হয় যে কার্পালের অস্থি মোট কতটি, এই প্রশ্নের আনসার আমরা সবাই জানি, কিন্তু আমাদের যদি বাংলায় প্রশ্ন চলে আসে যে কবজির অস্থি কতটি, এটা আমরা অনেকে বলতে পারবো না। সুতরাং আমাদের দুইটা ওয়ার্ডই জানতে হবে। তাহলে দেখো যেটাকে আমরা ইংলিশে বললাম হচ্ছে কার্পাল, তার বাংলা হচ্ছে কবজি। তাহলে ভাই আমরা জানি এক হাতে কবজির অস্থি কয়টি? 8টি। এবার চলে আসি মেটাকার্পাল। এটা হাতের করের সাথে মিল রেখে বিজ্ঞানের নাম রেখেছে করতল। তাহলে ভাই করতলের অস্থি কয়টি? 5টি। অর্থাৎ কারো যদি আঙুল 5টা হয় তাহলে কয়টা হবে করতলের অস্থি? 5টি। হ্যাঁ, একটু ব্যতিক্রম হতে পারে, কারো অস্থি কারো এক হাতে 6টা আঙুল থাকতে পারে বা কম থাকতে পারে, সেক্ষেত্রে অস্থি সংখ্যা কম হবে। তবে বেসিক্যালি একটা মানুষের 5টা আঙুল থাকে, তার মানে করতল বা মেটাকার্পাল অস্থি সংখ্যা কয়টা হবে? 5টি। ফ্যালাঞ্জেস যেটাকে আমরা আঙুল বলি, এটাকে অস্থি সংখ্যা থাকবে 14টি। প্রতি আঙুলে 3টা করে, শুধুমাত্র বৃদ্ধ আঙুলে 2টা। তাহলে কত হলো? 3 4 12 আর 2 কত হবে? 14। তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করে দেখো, ঊর্ধ্ব বাহুর অস্থি হচ্ছে একটাই। কি নাম ভাইয়া? সেটার নাম হচ্ছে হিউমেরাস। সম্মুখ বাহুর অস্থি হচ্ছে 2টা। কি নাম? রেডিয়াস এবং আলনা। হাতে 3 সেট অস্থি থাকে। প্রথমে আমরা বলছিলাম কার্পাল, যা বাংলা হচ্ছে কবজি। আমরা জানি কবজির অস্থি হচ্ছে 8টি। মেটাকার্পাল, যা বাংলা নাম হচ্ছে করতল, এবং এই করতলের অস্থি সংখ্যা কতটি? 5টি। ফ্যালাঞ্জেসের অস্থি সংখ্যা হচ্ছে মোট 14টি। প্রতিটা আঙুলেই 3টা করে ফ্যালাঞ্জেস থাকে, শুধুমাত্র বৃদ্ধ আঙুলে 2টা। তাহলে মোট কতটি হবে? 14টি হবে। তাহলে মোটামুটি এই বাহু সম্পর্কে একটা ধারণা তুমি পাইলা। এবার খেয়াল করে দেখো, আমরা বলছিলাম বাহুকে বুকের সাথে যে অস্থিচক্র ধরে রাখে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলছিলাম বক্ষ অস্থিচক্র। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাই বক্ষ অস্থিচক্রের অস্থি কয়টি? বক্ষ অস্থিচক্রের অস্থি কয়টি, এটা এক ধরনের প্রশ্ন। যদি প্রশ্ন আসে বক্ষ অস্থিচক্রে কয় ধরনের অস্থি আছে, তাহলে কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়ে গেল, উত্তরও চেঞ্জ হয়ে গেল। তাহলে তুমি দেখো যদি প্রশ্ন আসে বক্ষ অস্থিচক্রের মোট অস্থি সংখ্যা কয়টি, অ্যান্সার হবে 4টি। কিভাবে ভাই? এই দেখো পিছনের দিকে একটা আমাদের ত্রিকোণাকৃতি অস্থি থাকে, তার নাম হচ্ছে স্ক্যাপুলা। সামনের দিকে দেখো একটা, সবার এইদিকে একটা অস্থি থাকে। ছেলেদের এটা কলারের নিচে নাম থাকে বলে নাম হয়েছে কলার বোন, মেয়েদের এটা নাম হয়ে যায় বিউটি বোন। নাম কি তার? ক্লাভিকল। তাহলে দেখো যদি প্রশ্ন আসে কয় ধরনের অস্থি আছে, অ্যান্সার হবে 2 ধরনের। বাট যদি প্রশ্ন করা হয় মোট কয়টি অস্থি আছে, অ্যান্সার কি হবে? 4টি। তাহলে বক্ষ অস্থিচক্রের অস্থি সংখ্যা মোট কয়টি? হ্যাঁ, 4টি। এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে বাহু এবং বক্ষ অস্থিচক্র সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে, আমরা ডিটেইলসে পরে যাব। এবার চলে আসে আমাদের সেই পা। এই হচ্ছে পা। পাকেও তুমি বাহুর মতো 3 ভাগে ভাগ করতে পারো। কি কি ভাইয়া? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশের নাম হচ্ছে কি ভাইয়া? ঊর্ধ্ব পা। এখান থেকে শুরু করে এই অংশের নাম কি ভাইয়া? সম্মুখ পা? না, সম্মুখ পা বলে কোনো পা নাই। কারণ কি, পায়ের এই অংশ কখনো সামনের দিকে আসা সম্ভব না। হ্যাঁ, তুমি এখন হয়তো রেগে দেখাইতে পারো যে ভেঙে দেখেন ভাই আমার তো হচ্ছে পায়ের অংশ সামনের দিকে আসে, কিন্তু অ্যাকচুয়ালি
পায়ের এই অংশ কখনোই সামনের দিকে আসে না, পিছনের দিকে যায়। তাহলে বিজ্ঞানী এটা কি করছে, এই জন্য নাম, এটার নাম ঊর্ধ্ব পায়ে রাখছে, কিন্তু এটার নাম ভাই কিন্তু আর সম্মুখ পা রাখে না, এটার নাম রাখছে কি ভাই, নিম্ন পা। এবং তাহলে ভাই তাহলে পায়ের এই অংশের নাম কি শুধু, তাহলে শুধু পা না, এই অংশের নাম হচ্ছে, তোমরা একটা কবিতা শুনছো কিনা জানি না, সেটা হচ্ছে যে তোমার চরণে আমার করটিকা রাখলাম। এই কবিতা মনে হয় তোমরা এটাই প্রথমে শুনলা, কারণ এই ক্লাসে আমি শুধুমাত্র বলি। তাহলে তুমি দেখো এই হচ্ছে সেই চরণ, আর আমরা করটি বলতে কি বুঝি, মস্ত, তাই না? এইভাবে কবিতাটা আসছে আর কি। তাহলে তুমি দেখো এই অংশটার নাম তাহলে কি ভাইয়া, চরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পায়ে তিন ভাগে, পাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ঊর্ধ্ব পা, নাম্বার 2 হচ্ছে নিম্ন পা, আর নাম্বার 3 হচ্ছে চরণ। তাহলে ভাইয়া এবার একই রকম ভাবে বলতো দেখি তাহলে, যে ঊর্ধ্ব পায়ের অস্থি কয়টা? ঊর্ধ্ব পায়ের অস্থি এখানেও একটা, নাম হচ্ছে আমরা সবাই জানি ফিমার, এবং নিম্ন পায়ের অস্থি হচ্ছে দুইটা, কি নাম ভাইয়া, টিবিয়া, ফিবুলা। এবং চরণেও আমাদের হাতের মতো 3 সেট অস্থি থাকে। আমরা যদি বলি ইংলিশে তাহলে বলতে পারি যে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। ভাইয়া ওইখানে আমরা পড়ছিলাম কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। এখানে কি পড়তেছি, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। ফ্যালাঞ্জিস মানে তার মানে ওইখানেও আঙ্গুল, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এবং ওইখানেও ফ্যালাঞ্জিস বা আঙ্গুল ছিল 14টি, এখানেও ফ্যালাঞ্জিস বা আঙ্গুল হচ্ছে 14টি, কোনো প্রবলেম নাই। কিন্তু ভাইয়া টার্সালের বাংলা কি? টার্সালের বাংলা কি তাহলে কবজি না সবজি? এটার বাংলা কি ভাই? এটার বাংলা হচ্ছে গোড়ালি। তার মানে প্রশ্ন আসতেই পারে পরীক্ষায় যে গোড়ালি অস্থি মোট কতটি? উত্তর হবে একটা পায়ের ক্ষেত্রে 60টি। কয়টা হবে? 60টি। তাহলে ভাইয়া তাহলে বেটা টার্সাল, এটাকে পায়ের সাথে মিল লিখে নাম হয়েছে পদতল। তাহলে ভাইয়া বলো পদতলে অস্থি মোট কতটি? এটাও হবে কতটি ভাইয়া? 5টি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, তুমি এটার সাথে একটু মিলাই দেখো। এখানে পড়ছিলা যে টার্সালের যে অস্থিটা আছে, টার্সালের অস্থি সংখ্যা পড়ছিলা হচ্ছে তুমি, সরি কার্পালের অস্থি সংখ্যা তুমি পড়ছিলা হচ্ছে 8টি। এখানে তুমি টার্সাল অস্থি সংখ্যা পড়তেছো 60টি, বাকি দুইটা ঠিকই আছে। তাহলে আবার যোগের ক্ষেত্রে তুমি দেখতে পাবো যে একটা পায়ে অস্থি সংখ্যা 30টি, একটা হাতেও অস্থি সংখ্যা 30টি। তাহলে ভাই আরেকটা অস্থি কোথায় গেল? সেটা হচ্ছে এই আমাদের পায়ের হাঁটুর এই জায়গায় একটা ত্রিকোণ আকৃতির অস্থি আছে। এই ত্রিকোণ আকৃতির অস্থিকে আমরা সবাই কি বলি? এটাকে আমরা বলি প্যাটেলা, তাই না? তাহলে দেখ প্যাটেলা কি? একটা ত্রিকোণ অস্থি, এবং এটা মেডিকেলের ভাষায় একটা নাম আছে, কে আমরা বলি সিসাময়েড অস্থি। প্রশ্ন আসতে পারে ভাই এটা কেন সিসাময়েড অস্থি? কারণ এটা পেশির টেন্ডন থেকে উৎপন্ন হয়। তাহলে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে প্যাটেলা কোথায় অবস্থান করে? তুমি দেখতে পাচ্ছ হাঁটু সন্ধির এই জায়গাটায় থাকে। নাম্বার 2 হচ্ছে প্রশ্ন আসতে পারে এটা কোন ধরনের অস্থি? সিসাময়েড অস্থি। এর কারণটাও তুমি অলরেডি জানো, কারণ এটা পেশির টেন্ডন থেকে উৎপন্ন হয়। তাহলে মোটামুটি তোমার পা সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এবার চলে আসি এই পাকে আমাদের দেহের সাথে যে অস্থিচক্র ধরে রেখেছে তার নাম কি? তার নাম হলো শ্রোণী অস্থিচক্র। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শ্রোণী অস্থিচক্রের অস্থি সংখ্যা মোট কতটি? উত্তর হবে 2টি, এবং সে দুটো কি? হিপ বোন বলা হয়। অর্থাৎ তোমাদের অনেকে এখানে যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে ভাইয়া শ্রোণী অস্থিচক্রের অস্থি সংখ্যা কয়টি, কেউ কেউ বলবে 3টি, কেউ বলবে 3 দুগুণে 6টি। কারণ কি? তারা যোগ করে কিভাবে যে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। অ্যাকচুয়ালি মনে রাখবা যে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস এই অস্থিগুলো তোমার ছোটবেলায় ছিল, তুমি এখন বড় হয়ে গেছো, এই অস্থিগুলো মিলিত হয়ে একটা বোনস তৈরি করছে, তার নাম হিপ বোন। তার মানে তোমার এখন যদি পরীক্ষা আসে যে শ্রোণী অস্থিচক্রের অস্থি সংখ্যা কয়টি, আমরা অ্যানসার কি করব? 2টি। কারা কারা? কি নাম? হিপ বোন। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে না এরা কিভাবে ভাগ করা যায়, তখন তুমি মাথার মধ্যে আনো যে ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিসে ভাগ করা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে শ্রোণী অস্থিচক্রের অস্থি সংখ্যা হচ্ছে 2টি, তাদের নাম হচ্ছে হিপ বোন। তাহলে এটা আমরা এখন ডিটেইলসে যাব। তার আগে আমার মনে হয় যে তোমরা এখান থেকে একটা বেসিক ধারণা পাইছো যে কোন জায়গায় কি অস্থিগুলো থাকে। ঠিক আছে, এবার আমরা একটু ডিটেইলসে আসি। আমরা দেখো প্রথম পড়ছিলাম যে করটি। আমরা কোথায় করটি পড়ছিলাম? আমরা বলছিলাম যে অক্ষীয় কঙ্কাল হচ্ছে সংখ্যা মোট 80টি। এই 80টি অস্থি সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা গেছিল। নাম্বার 1 ছিল গলার এখান থেকে কেটে ফেলে উপরের অংশের নাম ছিল হচ্ছে করটি। এরপরে বুকের দিকে ছিল সব বক্ষপিঞ্জর অস্থি, আর পিছনের দিকে আমাদের আছে মেরুদণ্ড। তাহলে আমরা যদি এখন প্রশ্ন আসে এইভাবে যদি প্রশ্ন করি যে ধরো এই করটি এটা কোথাকার অস্থি, অ্যান্সার হবে হচ্ছে করটি হচ্ছে আমাদের
অক্ষীয় কঙ্কালের অংশ। ঠিক আছে, এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে, অথবা বেশিরভাগ সময় কিন্তু আমি দেখছি যে ডেন্টালে বলো বা অন্য কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে এইভাবে যে নিম্নের কোনটি অক্ষীয় কঙ্কালের অংশ নয়। তার মানে আমরা মনে রাখবো অক্ষীয় কঙ্কালের অংশ হচ্ছে তিনটি। কি কি বললাম? করোটি, বক্ষপিঞ্জর অস্থি, আর একটা হচ্ছে মেরুদণ্ড। এবার আসো করোটি, এই অস্থি সংখ্যা মোট কত? করোটির অস্থি সংখ্যা মোট হচ্ছে 29টি। এটা নতুন বই অনুযায়ী সুন্দর করে দেওয়া আছে। এই করোটিকে আবার কয়েক ভাগে ভাগ করবে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে কি কপালের এখান থেকে তুমি যদি কেটে ফেলো, এখান থেকে শুরু করে পিছনে পুরো অংশটাকে আমরা বলি করোটিকা। পরীক্ষায় প্রশ্ন আসে করোটিকার অস্থি মোট কতটি? আমাদের উত্তর হবে করোটিকার অস্থি মোট 8টি। এবার আসো মুখের মধ্যে যে অস্থিগুলো দেখা যায় তাকে আমরা বলি মুখমণ্ডলীয় অস্থি। তাহলে এই সংখ্যা কতটি? 14টি। 2 ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। আমি একটা জিনিস আমরা একটা পড়াশোনা মনে রাখবো যে আমরা এই অধ্যায়ে ডিটেইলস পড়ার আগে প্রথমে জানতে হবে অস্থিগুলোর অবস্থান, অস্থিগুলো সংখ্যা, এই অবস্থান এবং সংখ্যা এবং নাম, এটা তুমি যদি ভালো করে মুখস্থ করে ফেলো তারপরে তুমি ডিটেইলস পড়ো। যদি তুমি দেখো যে তোমার অবস্থান, সংখ্যা এবং নাম এগুলো ভালো করে মুখস্থ হচ্ছে না, তাহলে ডিটেইলস পড়ে কোনো লাভ নাই। কারণ বেশিরভাগ ভর্তি পরীক্ষায় সংখ্যা থেকে বেশি প্রশ্ন আসছে, অবস্থান থেকে বেশি প্রশ্ন আসছে। সুতরাং এইটা তোমাকে আগে ফার্স্টে মুখস্থ করতে হবে, এটা একটা বিষয় হলো। তাহলে দেখো আমরা বললাম যে এখানে অলরেডি তোমাকে 2 ভাগে চিনাই দিলাম। একটা হচ্ছে এখান থেকে শুরু করে পিছন দিকে অংশের নাম কি ছিল? করোটিকা। করোটিকা অস্থি কতটি ভাই? 8টি। আর পুরো মুখের অস্থি সংখ্যা হচ্ছে, মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা হচ্ছে 14টি। তাহলে দেখো 14 এবং 8 কতটি হলো? 22টি। তাহলে ভাই 8 7টি কোথায়? 8 7টি হচ্ছে আমাদের প্রতিটা কানে 3টা করে অস্থি থাকে। আমরা মনে আছে যে আমাদের কিতে পড়ছিলাম যে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। যেহেতু আমরা লং সিলেবাস এখনো পুরোপুরি পড়িনি, অনেকে পড়ছি অনেকে পড়িনি, তাহলে লং সিলেবাস যারা পড়ছে অলরেডি তারা জানো আমাদের কানের মধ্যে মূর্ধকর্ণের মধ্যেও 3টা অস্থি থাকে। তাদের নাম কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে একটা কানে 3টা হলে 2টা কানে কত হবে? 3 দুগুণা 6টা। তাহলে তুমি আরো 6টা অস্থি পাইলা, বাকি হলো একটা। ভাই এই একটা অস্থি কি নাম? এই দেখো আমাদের যে ম্যান্ডিবল আছে তার প্যারালালে আরেকটা অস্থি থাকে ইউ আকৃতি, তার নাম কি? হাইওয়েল অস্থি। তাহলে 6 এবং 7 7টি হলো। আমরা করোটিকার অস্থি পড়ছি 8টি, আর মুখমণ্ডলীয় অস্থি পড়ছি 14টি। তাহলে 14 এবং 8 হচ্ছে 22, আর 7 29টি। তাহলে আমাদের হিসাব মিলে গেছে। দেখো তাহলে আমরা বললাম হচ্ছে যদি প্রশ্ন আসে যে করোটিকার অস্থি কয়টি? 8টি। কিন্তু এখন আমাদের পড়তে হবে কোনটি অস্থি নয়। তার মানে পরীক্ষার প্রশ্ন এইভাবে আসতে পারে নিম্নের কোনটি করোটিকার অস্থি নয়। সেক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? আমরা একটা কথা দিয়ে এটা মনে রাখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ফেনির পয়েট ফ্রান্স। অনেক কবি আছে যারা এরকম ফ্রান্সে চলে গেছে, বিভিন্ন দেশে আমরা পড়ছি, মধুসূদন সহ বিভিন্ন কবি আছে। এটা দিয়ে আমরা মনে রাখবো ফেনির পয়েট ফ্রান্স। এটা মানে কি? আমরা একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে বলছিলাম করোটিকার অস্থি মোট হচ্ছে 8টি। কিন্তু এখানে যদি প্রশ্ন আসে কয় ধরনের অস্থি আছে, সেক্ষেত্রে উত্তর হবে 6 ধরনের। তার মানে 6টার নাম তোমাকে মুখস্থ করতে হবে। কি কি ভাইয়া? দেখো ফেনির ফতে হবে হচ্ছে ফ্রন্টাল, পিতে হবে প্যারাইটাল, ওতে হবে অক্সিপিটাল, ইতে হবে এথময়েড, টিতে কি হবে? টেম্পোরাল। তাহলে ভাই ফ্রান্সে কি হবে? স্ফেনয়েড। তাহলে আমরা আরেকবার নামগুলো বলি কি হবে? দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এথময়েড, টেম্পোরাল এবং স্ফেনয়েড। তাহলে তুমি কয়টা নাম পেলা? এখানে মোট 6টা, বাট মোট অস্থি কয়টা হবে? 8টি। এখন কথা আছে যে এর মধ্যে 2টা অস্থি আছে যারা ডবল করে থাকে, দুই পাশে 2টা থাকে। এখন দেখো যে অস্থিগুলো 2টা থাকবে মানে জোড়ায় জোড়ায় থাকবে তাদেরকে আমরা মেডিকেলের ভাষায় বলি জোড় অস্থি। যে অস্থিগুলো সিঙ্গেল থাকবে তাদের বিজোড় অস্থি বলতে পারি। পরীক্ষার সময় এইভাবেও প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি করোটিকার জোড় অস্থি, নিম্নের কোনটি করোটিকার বিজোড় অস্থি, এইভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিরকম দেখবো? দেখো এখান থেকে শুধু তুমি মনে রাখবা যে 2 জন আছে যারা জোড় অস্থি বা 2টা করে থাকে, তারা কারো পিটি দিয়ে মনে রাখতে পারো। ভাই পিটিতে কি হবে? পিতে হবে প্যারাইটাল, টিতে হচ্ছে টেম্পোরাল। তাহলে এটা কয়টা করে থাকবে আমি বললাম? 2টা করে। মানে এটা কি অস্থি? জোড় অস্থি। ব্যাপারটা বোঝা গেছে? এবার আসো আমরা এবার চলে যাবো মুখমণ্ডলীয় অস্থি। আমরা পড়ছিলাম মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা ভাই কতটি? 14টি। বাট যদি প্রশ্ন আসে ভাইয়া মুখমণ্ডলে কয় ধরনের অস্থি আছে, তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে ভাইয়া মুখমণ্ডলে আমাদের 8 ধরনের অস্থি আছে। তাহলে এই 8 ধরনের অস্থির নাম কিভাবে মনে রাখবো ভাইয়া? এটা আমরা মনে রাখতে পারি একটা কথা দিয়ে। সেটা কি ভাইয়া? ভণ্ড মণ্ডল মেক্সিকো। মেক্সিকো একটা দেশের নাম।
পালিয়ে যায় না। তাহলে ভন্ডমন্ডল মেক্সিকো পালিয়ে যায় না। তাহলে ভাই পালায় না গেলে তারা কই থাকে? অবশ্যই তারা বাংলাদেশে থাকে। দেখো এটা কোনটাতে কি হবে একটু খেয়াল করে দেখি। দেখো ভন্ডর ভতে হবে হচ্ছে ভুমার, মন্দতে হবে ম্যান্ডিবল, লোকে হবে ল্যাক্রিমাল, মেক্সিকোতে হবে ম্যাক্সিলা, পালিয়েতে হবে প্যালেটাইন, যাইতে হবে জাইগোমেটিক, নাতে হবে নেজাল অস্থি। নেজাল কথাটা হচ্ছে নাক থেকে। দেখো আমাদের সবার নাকের এই অস্থিটার নাম হলো নেজাল অস্থি। শোনো তোমাকে কিছু মেডিকেল টার্ম শিখতে হবে। সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে দেখো এই নাকের উপরে বা নিচে, মেডিকেলের ভাষায় উপরকে আমরা বলি সুপিরিয়র, নিচের অংশকে আমরা বলি ইনফিরিয়র। তাহলে নাকের নিচে যদি কোনো অস্থি থাকে তাহলে সেটা সুপিরিয়র হবে না ইনফিরিয়র হবে? অবশ্যই ইনফিরিয়র। তাহলে এই অস্থিটার নাম বিজ্ঞানীরা দিয়েছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। তার মানে নাকের নিচে যে অস্থি থাকে তার নাম কি? ইনফিরিয়র নেজাল কঙ্কা। তাহলে এটা দিয়ে আমরা দুইটা বুঝতেছি। তাহলে দেখো মোট অস্থির সংখ্যা মানে কয় ধরনের অস্থি আছে খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 8 2 8টা। তাহলে আমরা বলতে পারি মুখমণ্ডলে 8 ধরনের অস্থি আছে। বাট যদি প্রশ্ন আসে কয়টি অস্থি আছে মোট, অ্যানসার হবে কতটি? 14টি। এটা ভর্তি পরীক্ষা বেশি আসে। এবার তোমাকে এখান থেকে বাই করতে হবে যে ভাই কারা জড় অস্থি কারা বিজড় অস্থি। খেয়াল করে দেখো এখানে বুঝতে পারতেছো যে 8 ধরনের অস্থি, মোট সংখ্যা 14টি। তার মানে বেশিরভাগই কি এখানে জড় অস্থি। তাহলে ভাই বিজড় অস্থি কয়টা? 2টা। কি মনে রাখবো আমরা? এই দেখো এই লোকের দুইটা বিশেষণ আছে, ভন্ড এবং মন্দ, তারা সিঙ্গেল করে থাকবে, মানে একটা থাকবে, বাকি তাহলে সবাই জড় অস্থি। তাহলে দেখো এখন যদি প্রশ্ন করি যে নিম্নের কোনটি জড় অস্থি বা নিম্নের কোনটি বিজড় অস্থি, সহজে তুমি পারবে। দেখো এগুলো সব হচ্ছে কি অস্থি ভাই? বিজড় অস্থি। জড় অস্থি এটা কি হবে? বিজড় অস্থি। সহজে প্রশ্ন করলে পারা যাবে। ঠিক আছে, এবার আসো তাহলে আমাদের মোটামুটি আমাদের করটিকার অস্থি আর হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের করটিকার পর যেটা চলে আসে আমাদের হচ্ছে বক্ষপিঞ্জরের অস্থি নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো এই বক্ষপিঞ্জরের অস্থি নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা বলে নিই যে বক্ষপিঞ্জরের মোট অস্থি সংখ্যা কতটি? বক্ষপিঞ্জরের মোট অস্থি সংখ্যা হচ্ছে ভাইয়া 25টি। কতটি হবে? 25টি। এই 25টা অস্থির মধ্যে 24টাই একই ধরনের। খেয়াল করে দেখো এটা হচ্ছে তোমার বক্ষপিঞ্জরের অস্থি। এই বক্ষপিঞ্জরের অস্থির মধ্যে 25 জন থাকলেও আমি বলছি 24 জনই একই ধরনের, সবার মধ্যে একজন হচ্ছে আলাদা। দেখো সবার মধ্যে যে সাধারণত আলাদা হয় তাদেরকে আমরা সাধারণত কি বলি? স্টার বলি। দেখো তাহলে এই স্টারের নাম কি? এই দেখো তোমাদের সবার মধ্যে যে স্টার থাকে মাঝখানে দাঁড়ায় আছে, এর নাম হলো স্টার নাম। তাহলে আমি যদি বলি বক্ষপিঞ্জরের একমাত্র বা একটা অস্থি থাকে আলাদা সবার থেকে, তার নাম কি? স্টার নাম। বাকি সব হচ্ছে পশু। পশু মানে কি? পরশুকা। তাহলে দেখো এরা হলো সব হলো পরশুকা। এগুলো হচ্ছে কি? সব পরশুকা। পরশুকা মোট কতটি? 24টি। তাহলে যদি প্রশ্ন করে কয় জোড়া? 12 জোড়া। প্রশ্ন দুইভাবে আসতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বক্ষপিঞ্জরের মোট অস্থি সংখ্যা হচ্ছে 25টি। এর মধ্যে সবার মধ্যে যে আলাদা তার নাম হচ্ছে স্টারনাম। বাকি 24টি হচ্ছে পরশুকা, মানে 12 জোড়া হচ্ছে কত? কি ভাই? পরশুকা। এটা পারা যাবে। তাহলে এবার খেয়াল করে দেখো আমরা এর একটু ডিটেইলস এর মধ্যে চলে যাব। প্রথমে আসি আমাদের এই যে মাঝখানে যে ছিল তার নাম কি ভাই? স্টারনাম। কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্টারনাম কতটি অংশ নিয়ে গঠিত? আমরা মনে রাখবো স্টারনাম 3টি অংশ নিয়ে গঠিত। বাট পরীক্ষায় এইভাবেও প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি স্টারনামের অংশ নয়? স্টারনামের মোট অংশ পরীক্ষা আসার মতো হচ্ছে 4টা। এটা আমরা কি মনে রাখবো? দেখো আমরা মনে রাখবো হচ্ছে জু মানে জিরাফ দেখা। খেয়াল করে দেখো জু মানে কি? জিরাফ দেখা। আচ্ছা ভাই জুতে কি হবে? জুতে হবে জুগুলার নস। এটা অ্যাকচুয়ালি স্টারনামের অংশ তোমার বইতে দেয়া নেই, কিন্তু এটা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ভাই জুগুলার নস কোন জিনিসটা ভাই? জুগুলার নস, নস মানে কি? খেয়াল করে দেখো এইটা হচ্ছে নস। নস মানে কি? নিচু জায়গা। আমাদের গলার এই জায়গাটা সবার নিচু জায়গা থাকে, এই নিচু জায়গাকে আমরা বলি নস। তাহলে এটা কিসের অংশ? স্টারনামের অংশ। এবার দেখো মানে তো হবে হচ্ছে একটা ত্রিকোণাকৃত অংশ থাকে, তার নাম হচ্ছে ম্যানোপিয়াম। জিরাফে হবে একটা বিবর্ধিত অংশ থাকে, তার নাম হচ্ছে একটা প্রসেস থাকে। তাহলে এই প্রসেসের নাম কি? জিগোয়েড প্রসেস। এবং দেখাটা কি হবে? দেহ। তাহলে দেখো 1 2 3 এই 3টা অংশ নিয়ে হচ্ছে আমাদের স্টারনাম গঠিত। স্টারনাম এই 3টা অংশ নিয়ে ভাই কি গঠিত? স্টারনাম গঠিত। তাহলে দেখো আমি তোমাকে বলতে পারি যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে স্টারনাম কতটি অংশ নিয়ে গঠিত, আমরা অ্যানসার দিব 3টা অংশ নিয়ে গঠিত। বাট যদি প্রশ্ন আসে নিম্নের কোনটি স্টারনামের অংশ নয়, তাহলে কিন্তু ভাই 4টা অংশের নাম আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে,
তাহলে দেখো স্টার নাম পড়া শেষ। এবার আমি বলছিলাম যে এই স্টারকে ঘিরে যে পশুগুলো থাকে তাদেরকে আমরা কি বলছিলাম? পশুকা। ধরো এই পশুকা আবার কয়েক ধরনের হইতে পারে। কি কি ধরনের হইতে পারে? পশুকা 3 ধরনের হইতে পারে। তার আগে আমি তোমাকে একটা স্টারের কথা যখন মনে আসলো তখন আমি এক স্টারের কথা বলে নিই। আমরা সবাই এক স্টারকে মনে চিনি, তার নাম হচ্ছে, যেহেতু এস দিয়ে মনে পড়ছে, এস দিয়ে হইতে পারে সালমান খান বা স্টার। ধরো কোনো কারণে মেডিকোর ফান্ডেড ব্রাঞ্চে এই সালমান খান আসছে, তাহলে সালমান খানের যে ফ্যান আছে বা পাঙ্খা আছে তারা দেখবা 3 শ্রেণীতে ভাগ হয়ে গেছে। কি কি ভাই? নাম্বার 1 হচ্ছে যারা হচ্ছে প্রকৃত ফ্যান, তারা দেখবা যে কোনো মূল্যে তুমি যত টিকিট মূল্য ধরো বা যে কোনো শর্তই দাও না কেন, এই শর্তে সে পরিপূর্ণ করে সালমান খানের সাথে সরাসরি দেখা করে যাবে। এরা আসলে কারা? প্রকৃত ফ্যান। আরেক শ্রেণীর ফ্যান আছে যারা আসলে সালমান খানের অতটা ভক্ত না, প্রথমে চলে যেতেছিল ক্লাস করে, পরে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি সালমান খানের সাথে দেখা না করে যাই তাহলে আমি আমার নাতনির কাছে কি জবাব দিব, এই চিন্তা করে সালমান খানের সাথে দেখা করলো। কিভাবে? এইভাবে একটু বাঁকা হয়ে দূর থেকে দেখে গেল যে সালমান খান কি জিনিস, সেটা দেখে সে বাঁকা চলে গেল। এরা হচ্ছে সালমান খানের অপ্রকৃত ফ্যান, আসল ফ্যান না। আরেক শ্রেণী আছে যারা আসলে সে কি এখনো ডিসাইড করতে পারে না সে কি আসলে সালমান খানের ফ্যান নাকি শাহরুখ খানের ফ্যান বা অন্য কোনো খানের ফ্যান। তাহলে এই যে যারা এখনো ডিসাইড করতে পারে নাই তাদেরকে আমরা বলতে পারি ভাসমান ফ্যান। তাহলে সালমান খানের ফ্যান কয় ধরনের হতে পারে? 3 ধরনের। কি কি বললাম? একটা হলো আসল ফ্যান বা প্রকৃত ফ্যান যারা সরাসরি দেখা করে, আর একটা হচ্ছে অপ্রকৃত ফ্যান যারা আসলে সরাসরি দেখা করে না কিন্তু দূর থেকে সালমান খানকে দেখে যায়। কিন্তু আরেক শ্রেণীর ফ্যান আছে যারা এখনো ডিসাইড করতে পারে না সে আসলে সালমান খানের ফ্যান নাকি হচ্ছে শাহরুখ খানের ফ্যান। তারা হচ্ছে কি ভাই? তারা হলো ভাসমান ফ্যান। এবার আসো, আমরা পড়ছি মোট হচ্ছে আমাদের 12 জোড়া, মোট হচ্ছে কত জোড়া আমাদের পশুকা ভাই? 12 জোড়া। এর মধ্যে প্রথম 7 জোড়া মানে 1 থেকে 7 জোড়া যারা আছে তারা হচ্ছে প্রকৃত ফ্যান। তার মানে তারা কি করবে? সরাসরি স্টার নামের সাথে যুক্ত হবে। ঠিক আছে, কোস্টাল কার্টিলেজের মাধ্যমে কি করবে? সরাসরি স্টার নামের সাথে যুক্ত হবে। এরপরে যারা আছে তারা সরাসরি যুক্ত হবে না, তারা কি করবে? এই যে খেয়াল করে দেখো, অষ্টম, নবম এবং দশম তারা কি করছে? একটা তোমার এখানে একটা কার্টিলেজ গুলো একটা বাঁকা অংশ গঠন করছে। মেডিকেলের ভাষায় কোনো কিছু বলে বাঁকা হকে আমরা বলি আর্স। অস্থি বাঁকা আছে তাই নাম হয়ে গেছে কোস্টাল আর্স। তাহলে কোস্টাল আর্স গঠন করতেছে কারা? এই অষ্টম, নবম, দশম। এই যে তাহলে কোস্টাল আর্স গঠন করে দেখা করতেছে, আর সরাসরি কি দেখা করতেছে না। এরা হচ্ছে কি ভাই? অপ্রকৃত ফ্যান। তাহলে এরা কারা হবে? অষ্টম, নবম, দশম, এরা হলো অপ্রকৃত ফ্যান। আর ভাসমান কারা? তারা দেহের সামনেই আসবে না। খেয়াল করে দেখো, এই যে পিছনের দিকে ছোট একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 11 এবং 12। এরা হচ্ছে কি? ভাসমান ফ্যান। 11 এবং হচ্ছে 12। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে কিভাবে? পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া স্টার নামের যে ফ্যান গুলো আছে অর্থাৎ যে পরশুকা গুলো আছে, এই পরশুকা তোমার হচ্ছে কয় ধরনের? পরশুকা হইতে পারে 3 ধরনের। কি কি ভাইয়া? প্রকৃত পরশুকা, অপ্রকৃত পরশুকা এবং ভাসমান পরশুকা। প্রকৃত বলতে কারা? যারা সরাসরি দেখা করবে। আমরা সালমান খানের ফ্যানের সাথে কম্পেয়ার করে মনে থাকবে আশা করি। প্রকৃত হচ্ছে যারা সরাসরি দেখা করবে, তারা কারা হতে পারে? 1 থেকে 7, তারা সরাসরি গিয়ে স্টার নামের সাথে মিলিত হয় কোস্টাল কার্টিলেজের মাধ্যমে। কিন্তু কোস্টাল কার্টিলেজ গঠন না করে কোস্টাল আর্সের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে কিভাবে বা বাঁকা হয়ে দেখা করে যায় কারা কারা? অপ্রকৃত ফ্যান। তারা কত? অষ্টম, নবম, দশম। তাহলে ভাই ভাসমান ফ্যান কারা কারা? যারা এখনো বুঝতে পারতেছে না সে আসলে সালমান খানের ফ্যান নাকি শাহরুখ খানের ফ্যান, দেখা করার কথা দূরের কথা, এর সামনেই আসবে না সালমান খানের। তারা কারা কারা? 11 এবং 12তম পরশুকা। খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পরশুকা কয় প্রকার। পরীক্ষার সময় আসতে পারে যে ভাই নিম্নের কোনটি অপ্রকৃত পরশুকা, নিম্নের কোনটি প্রকৃত পরশুকার উদাহরণ নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার এত পরশুকার নিয়ে যার কথাবার্তা হইতেছে, চলো আমরা সেই পরশুকার কি কি অংশ আছে এটা আমরা একটু দেখে নিই। এটা একটা আসল মানুষের একটা পরশুকা, দেখিয়ে বুঝতে পারতেছো। এটা আমাদের সবার দেহে আছে এবং আমরা সবাই জানি যে এই পরশুকার সংখ্যা হচ্ছে 24টি বা 12 জোড়া। এই সেই পরশু। এখন তোমার যদি প্রশ্ন আসে যে ভাইয়া পরশুকা, তাহলে যদি প্রশ্ন আসে যে ভাইয়া পরশুকা কি কি অংশ নিয়ে গঠিত, দেখো আমি তোমাকে 4টা অংশ দেখাতে পারবো। তোমার বইতেও 4টা অংশ লেখা আছে। প্রথমে যে অংশ দেখতে পারতেছো সবার উপর যেটা থাকে মাথা, এটাকে বলে মস্তক, ইংলিশে বলা হয় ক্যাপিচুলাম। এরপরে একটা টিউমারের মতো একটা উচ্চ অংশ দেখতে পারতেছো। দেখো টিউমারের মতো উচ্চ অংশকে মেডিকেলের ভাষায় বলে টিউবারকুল। টিউমারের মতো উচ্চ অংশকে সরাসরি কি বলা হবে? টিউবারকুল। দেখো মস্তক এর ইংলিশ নাম হচ্ছে ক্যাপিটালের সাথে মিল রেখে, ক্যাপিটাল যেমন রাজধানী,
এর সাথে মিল রেখে ক্যাপিচুলাম, টিউমারের মতো অংশ, কি নাম? টিউবারকল। এরপরে এখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখতেই পাচ্ছো, এখানে গিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। অ্যাঙ্গেল মানে কি? কোণ। এখান থেকে একটা কোণ তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল। এবং বাকি যে অংশটা আছে পুরোটাকে আমরা বলবো শ্যাফট, যা বাংলা হচ্ছে দেহ। তাহলে আমরা দেখতে পারলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু নতুন বইতে এটা হেডিং আকারে দিয়ে আছে, পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা দেখতে পারলাম যে একটা পরশুকার অংশ হচ্ছে 4টা, এবং এরা আরো একটা অংশ আছে তোমার বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে এরা যুক্ত হয়। এখানে আরেকটা অংশ আছে, দেহ শেষ হওয়ার পরে আরেকটা অংশের মাধ্যমে এরা ওই আমাদের স্টারের সাথে যুক্ত হয়, মানে স্টারনামের সাথে যুক্ত হয়, তার নাম কি? কোস্টাল কার্টিলেজ। তাহলে আমরা মোট কয়টা অংশ পেলাম? 5টা অংশ। বলতে পারলে 5টা অংশ। পরীক্ষা কি প্রশ্ন আসতে পারে? নিম্নে কোনটি পরশুকার অংশ নয়? এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা কি বললাম, প্রথমে সবার একটা মাথা থাকবে, মস্তক বা মাথা, এটাকে ইংলিশে বলা হয় ক্যাপিটালের সাথে মিল রেখে ক্যাপিচুলাম। নাম্বার 2 হচ্ছে একটা টিউমারের মতো অংশ আছে, টিউমার মানে কি? টিউবারকল। এরপর একটা অ্যাঙ্গেল বা কোণ আছে, তার নাম অ্যাঙ্গেল। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে শ্যাফট বা দেহ, এবং এরা যুক্ত হয় কোন কার্টিলেজের মাধ্যমে? কোস্টাল কার্টিলেজের মাধ্যমে। তাহলে মোটামুটি আমার এই পরশুকা থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা পারা গেল। তাহলে তুমি এখন দেখো 2টা অংশ সম্পর্কে তোমার ধারণা হয়ে গেল পরীক্ষার জন্য। নাম্বার 1 হচ্ছে তোমার করোটিড, নাম্বার 2 হচ্ছে বক্ষপিঞ্জের অস্থি। এবার আমরা চলে যাব 3 নম্বর পার্ট। এইটার নাম কি ছিল ভাইয়া? মেরুদণ্ড। খেয়াল করে দেখো, প্রথম প্রশ্ন আসতে পারে মেরুদণ্ডের মোট কর্ষরেখা কতটি? উত্তর হবে মেরুদণ্ডের মোট কর্ষরেখা হচ্ছে 33টি, যদিও আমরা জানি ছোটবেলা থেকে, কিন্তু আজমল স্যারের এখনকার বইতে দেওয়া আছে 26টি। কেন ভাইয়া? কারণ আমরা পড়ছিলাম যে ছোটবেলা থেকে আমরা তো বড় হচ্ছি, অস্থিগুলো মিলিত হয়ে সংখ্যা কিন্তু ছোট হয়ে যেতেছে। তাহলে কি হবে আমাদের এখন? তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে মেরুদণ্ডের মোট কর্ষরেখার সংখ্যা কতটি, উত্তর কি হবে ভাইয়া? 26টি। কিন্তু মোট যদি বলে যে তুমি দেখো অপশনে 26টি নাই, তাহলে কি आंसर দিয়ে আসবা? 33টি। কারণ ছোটবেলায় তোমার 33টি ছিল, এখন এটা কমে গিয়ে 26টি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা খেয়াল করবো যদি প্রশ্ন আসে ভাইয়া মেরুদণ্ডে মোট কয় ধরনের অস্থি আছে, সেটার উত্তর কিন্তু ভাইয়া 26টি না, বা 26 ধরনের না। মেরুদণ্ডে মোট 5 ধরনের অস্থি আছে। কয় ধরনের অস্থি ভাইয়া? 5 ধরনের। আমরা যদি উপর থেকে বলি ভাইয়া, তাহলে কি কি বলতে পারি? খেয়াল করে দেখো, আমরা যদি উপর থেকে বলি, এটা যদি ধরো আমি তোমাকে দেখা দিচ্ছি, উপর থেকে যদি আমরা বলি, দেখো উপরের এই অংশ, গলার পিছনে যে অংশগুলো থাকে, এটাকে আমরা বলি সার্ভাইকাল কর্ষরুকা। সার্ভাইকাল কর্ষরুকা। নিচের এই অংশটাকে বুকের পিছনে থাকে, এটার নাম হলো থোরাসিক কর্ষরুকা। তার নিচের এই অংশের নাম হচ্ছে মাজার দিকে যেটা থাকে বা পটির দিকে থাকে, তার নাম হলো লাম্বার কর্ষরুকা। এবং তার নিচের অংশের নাম হলো স্যাক্রাল কর্ষরুকা। এবং একেবারে নিচে এর আরেক নাম হলো কক্সিজিয়াল কর্ষরুকা। তাহলে প্রশ্ন যদি আসে কয় ধরনের কর্ষরুকা আছে, উত্তর হবে 5 ধরনের। এবার যদি প্রশ্ন আসে মোট কর্ষরুকা কতটি, উত্তর হবে 26টি। তাহলে আমরা ওদিকে দেখতেছি ভাই কে কতটি থাকে। তার আগে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, এগুলোর অবস্থান অনুযায়ী কিছু নাম আছে। এটা মনে রাখার জন্য তোমাকে অবশ্যই সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে। তুমি যেন সিরিয়াল ভুল না করো, এই জন্য আমরা একটা কথা দিয়ে মনে রাখতে পারি। সেটা কিভাবে হতে পারে? খেয়াল করে দেখো, আমি একটু দেখা দিচ্ছি। আচ্ছা, তুমি দেখো এই যে অংশগুলো, এগুলো আমরা যেন সিরিয়াল অনুযায়ী মনে রাখতে পারি। আমাদের যেহেতু জরুরি অবস্থান অনুযায়ী সিরিয়াল বা অবস্থান অনুযায়ী যদি মনে রাখতে পারি, তাহলে আমরা কিছু নাম সহজে মনে রাখতে পারবো। সেটার জন্য তুমি একটা কথা মনে রেখে রাখতে পারো। সেটা কি ভাইয়া? সাথী লস করল। সাথী কি করলো? লস করলো। ভাই সাথী লস করলে কি হবে? এবার দেখো অংশগুলোর নাম আমাদের কত সহজ হয়ে যায়। প্রথমটার নাম কি ছিল? সতে সার্ভাইকাল, তারপরে থতে থোরাসিক, লতে লাম্বার, শতে স্যাক্রাল, আর কতে কি হবে? কক্সিস। মিলছে কিনা বলো? মিলে গেছে না? খেয়াল করে দেখো, আরেকবার বলি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিস, মোট 5 ধরনের। এবার আমাদের দ্বিতীয় কাজ, ভাই কে কতটি নিয়ে অংশ নিয়ে গঠিত। দেখো আমি এভাবে মনে রাখি, সাথে সার্ভাইকাল, সাথে 7, তাহলে সার্ভাইকাল কর্ষরুকা কতটি? 7টি। থোরাসিক, এটা যদি তুমি ইংলিশে লিখতে যাও, টি তে শুরু হয়, টিতে কি হয়? 12। ভাই 12 মানে কি? 12টি। তাহলে থোরাসিক কর্ষরুকা কতটি? 12টি। কতে কক্সিস, কতে কম, সবচেয়ে কম কয়টি? 4টি। তাহলে কক্সিজের কর্ষরুকা মোট কতটি ছিল ছোট বয়সে? 4টি। বড় হয়ে কক্সিস গঠন করছে, তখন হয়ে গেছে 1টি। বাট অ্যাকচুয়ালি কক্সিজের কর্ষরুকা ছোটবেলায় কতটি ছিল? 4টি। এবার দেখো সাথে লস করছে, ভাই কয় টাকা লস করছে?
5 কোটি টাকা লস করছে। মানে কি লাম্বার এবং স্যাক্রাল কশেরুকা মোট কয়টা করে থাকে আমাদের? 5টি। কিন্তু ওই যে একটা প্রবলেম হয়ে গেল, লাম্বার যদিও 5টাই থাকে, কিন্তু স্যাক্রাল বড় হওয়ার সাথে সাথে মিলিত হয়ে কয়টা তৈরি করে? 1টি। তাহলে ভাই একটু তো ঝামেলা হয়ে গেল। প্রশ্ন আসলে আমরা কিভাবে অ্যান্সার করব? প্রশ্ন আসলে আমরা স্যাক্রাল এবং কক্সিজিয়াল কশেরুকা একটি দিব। যদি দেখো এক অপশনে নেই, তাহলে তুমি স্যাক্রাল কশেরুকা দেবা হচ্ছে 5টি আর কক্সিজিয়াল কশেরুকা দেবা হচ্ছে 4টি। এবার আসি আসলে ব্যাপারটা কি, মেডিকেলে গিয়ে যখন তুমি পড়বা তখন আসলে সত্যটা জানতে হবে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে যদি বলা হয় কক্সিজিয়াল কশেরুকা কতটি, তাহলে মোট হবে হচ্ছে 4টি। বাট যদি তোমাকে বলা হয় ককটিক্স কতটি, কারণ কক্সিজিয়াল এই 4টা কশেরুকা মিলিত হয়ে যে অস্থিটা তৈরি করে তার নাম হয় ককটিক্স। তাহলে ককটিক্স কতটি? 1টি। স্যাক্রাল কশেরুকা মোট কতটি? অ্যান্সার হবে 5টি। যদি প্রশ্ন আসে স্যাক্রাল কতটি, উত্তর হবে 1টি। এই যে মেইন জিনিসটা এটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে অস্থিগুলো কমে আগে মোট অস্থি ছিল কতটি ভাইয়া? মোট অস্থি ছিল হচ্ছে ছোটবেলায় তোমার 33টি, এখন কতটি হয়ে গেছে? 26টি। পরীক্ষা আসলে কোনটা উত্তর দিব? 26টি উত্তর দিব। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার খেয়াল করে দেখো, পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসতো সার্ভাইকাল কশেরুকা মোট কতটি, তাহলে তুমি খুব সহজে অ্যান্সার করে আসতে পারতা। তোমার জন্য এটা কোনো ব্যাপারই হইতো না, কারণ তুমি সহজে মনে রাখতা সাথে সার্ভাইকাল, সাথে 7টি, থোরাসিক টি দিয়ে শুরু, টি তে 12 মানে 12টি, ইজি হইতো। কিন্তু অসুবিধা হয়ে গেছে, পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে এগুলোর অবস্থান অনুযায়ী কিছু নাম আছে। তোমাকে প্রশ্ন করবে যে এর অবস্থান অনুযায়ী নামগুলো কি প্রশ্ন করতে পারে, খেয়াল করে দেখো ভাইয়া। এই দেখো, এই যে সার্ভাইকাল কশেরুকা গুলো শুরু থেকে গুনলে এটা হলো সার্ভাইকাল। এখান থেকে যদি প্রথম 7টা গুনে আসো তাহলে এরা হলো সার্ভাইকাল কশেরুকা। এরা আমাদের গলার পিছনে আছে। গলার আরেক নাম হচ্ছে গ্রীবা। তাহলে সার্ভাইকাল কশেরুকার আরেক নাম কি ভাইয়া? গ্রীবা দেশীয় কশেরুকা। তাহলে সার্ভাইকাল কশেরুকা যদি 7টি হয়, গ্রীবা দেশীয় কশেরুকা কতটি হবে? 7টি। ক্লিয়ার? এবার দেখো, এই যে পরের 12টি এখান থেকে গুনে যাও, পরের 12টা হচ্ছে থোরাসিক কশেরুকা। এরা আমাদের বুকের পিছনে থাকে। তাহলে এই কশেরুকা গুলোকে আমরা বলতে পারি না বক্ষ দেশীয় কশেরুকা? তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আমরা অলরেডি জানি মানে থোরাসিক 12 মানে 12টি, তাহলে বলো বক্ষ দেশীয় কশেরুকা কতটি? অবশ্যই 12টি। এরপর থাকে লাম্বার, এটা আরেক নাম হলো মাজা বা সাধু ভাষায় বলা হয় কোটি। তাহলে এই লাম্বারের আরেক নাম কি ভাইয়া? কোটি দেশীয় কশেরুকা। তাহলে লাম্বারের মোট কশেরুকার সংখ্যা আমরা জানি 5টি। বলো তো ভাইয়া কোটি দেশীয় কশেরুকা মোট কতটি হবে? অবশ্যই 5টি হবে। এবার দেখো তার নিচে ছিল স্যাক্রাল কশেরুকা। এই জায়গাটা আমাদের শ্রোণীদেশ অবস্থিত, আমরা আগেই পড়ছি। দেখো সামনের দিকে অস্থিগুলো শ্রোণীদেশীয় কশেরুকা না, মানে অস্থিগুলো আছে সামনের দিকে, তার মানে এই স্যাক্রালের আরেক নাম শ্রোণীদেশীয় কশেরুকা। আর একেবারে লাস্টে যিনি আছেন তিনি হচ্ছে আমাদের কক্সিজিয়াল কশেরুকা। এই কক্সিজিয়াল কশেরুকা নিয়ে আমরা ডায়নোরের সেই থিওরিতে চলে যেতে হবে। ডায়নোরের থিওরিতে কি মানে আমরা ডারউইনের যে থিওরি ছিল, সেই ডারউইনের থিওরিতে কি ছিল? উনি বলছিল যে পৃথিবীতে যারা মানুষ আছে তারা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, এবং তার একটা প্রমাণ কি? বানরের লেজ আছে, মানুষেরও নাকি এককালে লেজ ছিল, এখন নাকি লেজ নাই। এটা তুমি প্রমাণ করতে গেছে আর কি, যদি এগুলো সব আসলে সত্য না। তো তুমি দেখো এই যে তোমার কক্সিজিয়াল, এই কক্সিজিয়াল এই জায়গাটায় নাকি তোমার আগে লেজ ছিল, এটা বিজ্ঞানীরা নাকি ধারণা করে। তাই লেজের আরেক নাম পুচ্ছ, তাই কক্সিজিয়াল কশেরুকার আরেক নাম পুচ্ছ দেশীয় কশেরুকা। তাহলে তুমি হয়তো মুখস্থ করেছো পরীক্ষা হলে যে কক্সিজিয়াল কশেরুকা মোট কতটি, পড়ে গেছো মোট 4টি, কিন্তু ককটিক্স হচ্ছে 1টি। বাট তোমাকে যদি প্রশ্ন করে পুচ্ছ দেশীয় কশেরুকা কতটি, তাহলে কিন্তু তুমি পারবে না। তাহলে এখন আমার মনে হয় পারতে হবে। সেটা হচ্ছে, তাহলে দেখো সার্ভাইকালের আরেক নাম হচ্ছে গ্রীবা দেশীয় কশেরুকা, থোরাসিক বুকের পিছনে থাকে নাম বক্ষ দেশীয় কশেরুকা, লাম্বারের সামনের দিকে থাকে মাজা আরেক নাম কোটি, তাহলে লাম্বারের আরেক নাম কোটি দেশীয় কশেরুকা, এবং স্যাক্রাম এর সামনে শ্রোণীদেশ অবস্থান করতেছে, তাই এর নাম হচ্ছে শ্রোণীদেশীয় কশেরুকা। এর তার নিচের দিকে এখানে আমাদের নাকি একটা লেজ ছিল, লেজের আরেক নাম হচ্ছে পুচ্ছ, তাহলে কক্সিজিয়াল কশেরুকার আরেক নাম হচ্ছে পুচ্ছ দেশীয় কশেরুকা। তাহলে পরীক্ষা যেভাবে আসুক আমার মনে হয় তোমরা অ্যান্সার করে আসতে পারবা। এটা হচ্ছে কথা, ঠিক আছে? এবার আমরা চলে আসি যে আমাদের দেখো 3টা অংশ কিন্তু আমাদের মেন পড়া শেষ হয়ে গেল। কি কি বললাম আমরা? দেখো আমরা পড়ছি করটি, বক্ষপিণ্ডের অস্থি, মেরুদণ্ড, অক্ষীয় কঙ্কাল আমাদের শেষ। এবার চলে আসবো আমরা উপাঙ্গীয় কঙ্কালে। দেখো উপাঙ্গীয় কঙ্কালে প্রথমেই আমাদের কি ছিল ভাইয়া?
এই যে খেয়াল করে দেখো, প্রথমে আমাদের এই বাহুকে যে অস্থিচক্র ধরে রেখেছিল তার নাম কি? বক্ষ অস্থিচক্র। মনে আছে কিনা একটু মনে করে দেখি। বক্ষ অস্থিচক্রের মোট অস্থি সংখ্যা কয়টি? 4টি। কয় ধরনের অস্থি আছে? 2 ধরনের অস্থি আছে। কি কি ভাই একটু মনে করার চেষ্টা করি। সামনের দিকে একটা ছিল ক্লাভিকল, পিছনের দিকে একটা ত্রিকোণাকৃতি অস্থি ছিল, তার নাম হচ্ছে স্ক্যাপুলা। এটুকু আমাদের মনে আছে। এবার আমাদের ভাই ডিটেইলস কি পড়তে হবে? ডিটেইলস এর ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলবো, ক্লাভিকল থেকে তেমন কিছু পড়ার নেই। ক্লাভিকল থেকে কতগুলো জিনিস তুমি জাস্ট এমনি মনে রাখার জন্য মনে রাখো। সেটা হচ্ছে যে এই যে ক্লাভিকলটা, এই ক্লাভিকলটা আমাদের ছেলেদের কলারের নিচে থাকে, তাই এটার নাম দিচ্ছে বিজ্ঞানীরা কলার বোন। এটা মেয়েদের দেখতে ভালো লাগে, এটার নাম হচ্ছে বিউটি বোন। তাহলে যেটাই ক্লাভিকল, এটারই আরেক নাম হচ্ছে কলার বোন, এটারই আরেক নাম হচ্ছে বিউটি বোন। এটা তুমি জানো না। এইটা আজমল স্যারের কাছে দেখে মনে হয়েছে, উনি ইতালি গেছিল, তাই ওনার কাছে মনে হয়েছে নাকি এটা দেখতে ইতালিক এপক্ষরের মতো। আলিম স্যার উনি আবার হচ্ছে ইতালি জানেন, উনি বাংলাদেশী ছিল, ওনার কাছে নাকি এটা দেখে হয়েছে মনে হয়েছে বাংলাদেশি এস অক্ষরের মতো। তাহলে জিনিস কিন্তু সেম, এটা হচ্ছে ক্লাভিকল। তাহলে দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্লাভিকল দেখতে ইংরেজি ইতালিক কোন অক্ষরের মতো, অ্যান্সার হবে ইতালিক এপ অক্ষরের মতো। যদি প্রশ্ন আসে ক্লাভিকল দেখতে ইংরেজি কোন অক্ষরের মতো, অ্যান্সার হবে ইংরেজি এস অক্ষরের মতো। জাস্ট এই দুটো ওয়ার্ড তুমি মাথায় রাখলা। তাহলে এটা একটা ব্যাপার গেল। আর একটা জিনিস তুমি ছবি থেকে খেয়াল করো। হ্যাঁ, কি খেয়াল করবো? হ্যাঁ, খেয়াল করে দেখো, এই যে তোমাদের যে ক্লাভিকল, এই ক্লাভিকলটা তুমি দেখো 2টা প্রান্ত আছে। এইদিকে একটা প্রান্ত আছে, এদিকে একটা প্রান্ত আছে। দেখো, একটা প্রান্ত আমাদের দিকে যে স্টার, সেই স্টারের সাথে যুক্ত হয়েছে, তাহলে এই প্রান্তের নাম কি হবে? স্টার্নাল প্রান্ত। আর একটা প্রান্ত আমাদের দেহের স্ক্যাপুলার সাথে যুক্ত হয়েছে, তাহলে নাম হওয়া উচিত ছিল স্ক্যাপুলার প্রান্ত, কিন্তু না। কেন না? কারণ এটা স্ক্যাপুলার একটা বিবর্ধিত অংশের সাথে যুক্ত হয়, আর মেডিকেলের ভাষায় বিবর্ধিত অংশকে আমরা বলি হচ্ছে প্রসেস। এই প্রসেসের নাম হলো অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত হয়েছে, তাই এই প্রান্তের নাম হলো অ্যাক্রোমিয়াল প্রান্ত। যদিও তোমার বইতে লেখা আছে অ্যাক্রোমিয়াল প্রসেস, বাট তুমি একদম সঠিকটা জানো যে ক্লাভিকলের 2টা প্রান্ত আছে। একটা হচ্ছে স্টার্নামের সাথে যুক্ত হয়, তার নাম কি? স্টার্নাল প্রান্ত। আর একটা হচ্ছে আমাদের স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত হয়েছে, তার নাম কি হবে? অ্যাক্রোমিয়াল প্রান্ত। তাহলে তোমার ক্লাভিকল থেকে কি জানলা? আরেকবার একটু আমরা মেমোরাইজ করি। ক্লাভিকল এটা আমাদের কোন দেশীয় অস্থির অংশ? বক্ষ দেশীয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্লাভিকলের কোন আকৃতি হইতে পারে? ইতালিক এপক্ষর বা ইংরেজি এস অক্ষরের মতো হইতে পারে। নাম্বার 3 হচ্ছে এটা কয়টা প্রান্ত আছে? 2টা প্রান্ত। একটা স্টার্নামের সাথে যুক্ত হয়, নাম স্টার্নাল প্রান্ত, আর একটা হচ্ছে স্ক্যাপুলার সাথে যুক্ত হয়, নাম হচ্ছে স্ক্যাপুলার প্রান্ত। এটুকু ক্লিয়ার আমাদের? ওকে। এবার দেখো, আমাদের যেটা বলছিলাম পিছনের দিকে একটা ত্রিকোণ আকৃতি অস্থি থাকে, সেই অস্থির নাম কি? এই দেখো দেখাচ্ছি। অর্থাৎ পিছনের দিকে আমাদের যে ত্রিকোণ আকৃতির অস্থিটা থাকে, এই অস্থিটার নাম কি ভাই? পিছনের দিকে যে ত্রিকোণ আকৃতির অস্থি থাকে, এটার নাম হলো স্ক্যাপুলা। তাহলে দুই পরীক্ষা দেখো এবং দেখো এটা কিন্তু চ্যাপ্টা দেই। যদি অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসতে পারে না এইভাবে যে বক্ষদেশীয় কশলকার কোন অস্থিটি চ্যাপ্টা এবং ত্রিকোণ আকৃতি, তাহলে চ্যাপ্টা এবং ত্রিকোণ আকৃতি অস্থির নাম কি ভাই? স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা থেকে আমরা 3টা জিনিস মুখস্থ করব। একটা হলো 2টা প্রসেস। প্রসেস মানে কি বলছিলাম? বাংলা ভাষায় বলা হয় বিবর্ধিত অংশ। খেয়াল করে দেখো, এই প্রসেসে 2টা শিং আছে মনে দিছে। এখানে একটা শিং, এখানে একটা শিং। শিং মানে কি? বিবর্ধিত অংশ। তাহলে এই বিবর্ধিত অংশকে আমরা বলতে পারি যে প্রসেস। এই 2টা প্রসেসের নাম আমরা মনে রাখবো। হ্যাঁ, কি দিয়ে মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে আকাকি করি। ভাইয়া আকাকি করিতে কি হবে? আকাকিতে হবে হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, করিতে হবে হচ্ছে কোরাকয়েড প্রসেস। তাহলে দেখো 2টা শিং আছে। নাম্বার 1 হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, নাম্বার 2 হচ্ছে কোরাকয়েড প্রসেস। ঠিক আছে? তাহলে আকাকিতে কি হবে? অ্যাক্রোমিয়াল প্রসেস, করিতে কি হবে? কোরাকয়েড প্রসেস। 2টা ক্লিয়ার? এবার একটু খেয়াল করে দেখি আমরা। এই জায়গাটায় আমাদের একটা গহ্বরের মতো অংশ আছে। এই গহ্বরের নাম আমরা বলতে পারি গ্লেনয়েড গহ্বর। ভাই কি গহ্বর এটা? গ্লেনয়েড গহ্বর। তাহলে এই গহ্বরটার নাম কি? গ্লেনয়েড গহ্বর। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্লেনয়েড গহ্বর কোন অস্থির অংশ, আমরা কি দেব? স্ক্যাপুলার অংশ। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে গ্লেনয়েড গহ্বরে কোন অস্থির মস্তক এসে যুক্ত হয়, সেক্ষেত্রে উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। উত্তর কি হবে? এখানে আমাদের বডির ঊর্ধ্বভাগ অস্থির নাম কি ছিল? হিউমেরাস। তার মানে গ্লেনয়েড গহ্বরে কোন অস্থির মস্তক এসে যুক্ত হবে? হিউমেরাসের মস্তক এসে যুক্ত হবে। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে মেইন 3টা অংশ পরীক্ষার সঙ্গে তুমি শিখে ফেললা।
নাম্বার 1 হচ্ছে এখানে দুটো প্রসেস আছে, কি নাম? একটা নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। একটা গহ্বর আছে, কি নাম? গ্লেনয়েড গহ্বর। এছাড়া তুমি পড়ার জন্য পড়তে পারো, ভর্তি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। দেখো এখানে কিছু নিচু অংশ আছে, গর্তের মতো অংশ আছে, এটাকে আমরা বলি ফসা। এখানে একটা কাটার মতো অংশ আছে, কাটাকে ইংলিশে বলা হয় স্পাইন। তাহলে এই ফসার নাম কি ভাইয়া? স্পাইনাস ফসা। এবার দেখো এই স্পাইনের নিচে নামছে, তাহলে নিচে নামাকে আমরা বলি সাবস্ক্যাপুলার ফসা। দেখো এই অংশটার নাম কি? সাবস্ক্যাপুলার ফসা। আর এর উপরে থাকলে সেটাকে আমরা কি বলতাম? সুপ্রাস্পাইনাস ফসা। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। তাহলে তুমি দেখো তুমি মোটামুটি এই অংশ নিয়ে মোটামুটি তোমার একটা ক্লিয়ার ধারণা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে আমাদের মোটামুটি তোমার স্ক্যাপুলা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আমাদের মোটামুটি হয়ে গেছে। তাহলে দেখো স্ক্যাপুলা থেকে কি অংশ শিখলাম? দুইটা প্রসেস আছে, নাম কি? আঁকাকি করে মনে রাখছি। একটা গহ্বর আছে, কি নাম? গ্লেনয়েড গহ্বর। কার মস্তকে যুক্ত হয়? হিউম্যারাসের মস্তকে যুক্ত হয়। তাহলে আমাদের মোটামুটি কিন্তু ভাইয়া স্ক্যাপুলা সম্পর্কে যে প্রশ্ন ছিল এগুলো আমাদের পারা শেষ। এবার আমরা চলে যাব ঊর্ধ্ববাহুর অস্থি। ভাই ঊর্ধ্ববাহুর অস্থি কোনটি আছে? আচ্ছা, ঊর্ধ্ববাহুর অস্থি হচ্ছে আমাদের সবাই জানি হিউমেরাস। ঊর্ধ্ববাহুর অস্থির নাম কি? হিউমেরাস। এই অস্থিটা আমি তোমাকে একটু দেখাই দিই। হিউমেরাস, এই যে খেয়াল করে দেখো, এই অস্থিটার নাম হচ্ছে হিউমেরাস। এটা একমাত্র ঊর্ধ্ববাহুর অস্থি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই ঊর্ধ্ববাহুর অস্থি বা হিউমেরাস তার মস্তক কোন অস্থির সাথে যুক্ত ছিল? একটু আগে আমরা পড়ে আসছি, বলো কোনটা অস্থির সাথে যুক্ত ছিল? স্ক্যাপুলার সাথে। তার কোন গহ্বরের সাথে? গ্লেনয়েড গহ্বরের সাথে। আর কি প্রশ্ন আসতে পারে? দেখো এটা তোমার যে অংশগুলো দ্বারা যুক্ত আছে এটা বা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা মনে রাখার জন্য একটা কথা মনে রাখবো। আঁকা এই যে তোমার যে এখান থেকে আমরা মোট 3টা অংশ মনে রাখবো। এই 3টা অংশ মনে রাখার জন্য আমরা একটা কথা লিখে রাখতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া? অনুর সাজের দল। এই দল বানানটা আমরা একটু এইভাবে লিখি, ভুল করে লিখি কেন ভাইয়া? অনুতে ভাইয়া কি হবে? অনু থেকে বলবো আমরা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রিভা। ভাই অ্যানাটমিক্যাল গ্রিভা বলতে কি বোঝায়? আমরা যদি মাথা এখানে থাকে, তারপরেই হচ্ছে মাথার পরের অংশকে আমরা বলি গলা বা গ্রীবা। তাহলে খেয়াল করে দেখো, এইটা যদি তোমার মাথা হয়, এই মাথার এই পরে যে অংশটা আছে, দেখো আমার হাত যেখানে দিছি, আঙুল যেখানে আছে, এই অংশটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল গ্রীবা। অনুতে সাথে কি হবে? সার্জিক্যাল গ্রীবা। সেটা কোনটা? এই খেয়াল করে দেখো, এই জায়গাটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। হোয়াই সার্জিক্যাল গ্রীবা? এখানে সবচেয়ে বেশি ফাটল ধরে এবং এখানে সবচেয়ে বেশি অস্ত্রোপচারের প্রয়োজন বা সার্জারির প্রয়োজন হয়ে থাকে, তাই এটার নাম কি? সার্জিক্যাল গ্রীবা। এবার দেখো পিছনের দিকে একটা খসখসে অংশ আছে, যেখানে এসে ডেল্টয়েড পেশি এসে যুক্ত হয়। যেহেতু ডেল্টয়েড পেশি এসে যুক্ত হয়, তাহলে এই রিজ বা খসখসে অংশকে আমরা বলতে পারি ডেল্টয়েড রিজ। তাহলে দেখো তুমি 3টা অংশ পাইছো না? একটা হলো অ্যানাটমিক্যাল গ্রীবা, সাথে সার্জিক্যাল গ্রীবা, দলে হবে ডেল্টয়েড রিজ। এখানে কি এসে যুক্ত হবে? পেশি এসে যুক্ত হতে পারে। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে, কোথায় সবচেয়ে বেশি ফাটল ধরে? অ্যান্সার হবে সার্জিক্যাল গ্রীবা। প্রশ্ন আসতে পারে কোথায় পেশি এসে যুক্ত হয়? আমরা জানি ডেল্টয়েড রিজ নাম হয়েছে কারণ এখানে ডেল্টয়েড পেশি এসে যুক্ত হয়। তাহলে কোথায় সবচেয়ে বেশি পেশি এসে যুক্ত হবে? সেখানে হচ্ছে ডেল্টয়েড রিজে। এটুকু আমাদের ক্লিয়ার। এছাড়া কিছু তুমি দেখবা পড়াশোনার পড়া দেখবা যে কিছু কন্ডাইল আছে, কিছু উপকন্ডাইল আছে। এগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, কারণ এই অংশগুলো তুমি আবার হচ্ছে ফিমারের মধ্যেও পাবা, সুতরাং তোমাকে ওইখানে গিয়েও পড়তে হবে। আমরা মনে রাখবো যে পরীক্ষায় ওই অংশ থেকে প্রশ্ন আসতে পারে বেশি যে অংশটা এখানে ইউনিক, যেটা এই অস্থির মধ্যে শুধু আছে, অন্য অস্থির মধ্যে নাই, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মোটামুটি হিউম্যানের সম্পর্কে একটা ধারণা হলো। এবার চলে যাই আমরা সম্মুখবাহুর অস্থি। ভাইয়া কি নাম ছিল কারো মনে আছে? এই দেখো, এই সেই সম্মুখবাহুর অস্থি। কি নাম ভাইয়া? একজনের নাম হচ্ছে রেডিয়াস আর একজনের নাম হচ্ছে আলনা। এখন প্রথমে আমাদের মাথার মধ্যে আসতে হবে ভাইয়া, রেডিয়াস এবং আলনার মধ্যে কে ভিতরে থাকে কে বাইরে থাকে? আমরা ছোটবেলা যেভাবে মনে রাখতাম এখনো সেভাবে মনে রাখবো। আলনা আমাদের ঘরের ভিতরে থাকে, তাহলে আলনা কি হবে? ভিতরের দিকে অস্থি। রেডিয়াস আমাদের তাহলে কি হবে? বাইরের দিকে অস্থি। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে কোন অস্থিটি সম্মুখবাহুর অন্তর্ভাগে বা ভিতরের দিকে অবস্থিত অস্থি, উত্তর হবে কি ভাইয়া? আলনা। তাহলে বাইরের দিকে কে থাকবে? রেডিয়াস। এইটা একটা কমন প্রশ্ন দিল। এবার আরেকটা প্রশ্ন তোমাকে শিখাই দিই, খুব ইজি। খেয়াল করে দেখো, এই অস্থিটার তুলনায় এই দুইজন অস্থি কম্পারেটিভলি একটু চিকন না? চিকনকে আমরা আমাদের ভাষায় কি বলি? স্লিম। স্লিম মানে কি? স্টাইলিশ। তার মানে আমি কি বলতে পারি না
এই হিউমেরাসের তুলনায় রেডিয়াস এবং আলনা স্টাইলিস্ট। স্টাইলিস্ট কথা থেকে আসলো স্টাইলয়েড প্রসেস। তার মানে তুমি বলছো এই এর তুলনায় এই দুজনই স্টাইলিস্ট, তার মানে এই দুজনের মধ্যে কি পাওয়া যাবে? স্টাইলয়েড প্রসেস। তাহলে এটা ইউনিক একটা অংশ। এই নিচের দিকে আমি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আলনার নিচের দিকে স্টাইলয়েড প্রসেস, এটা হচ্ছে রেডিয়াসের নিচের দিকে স্টাইলয়েড প্রসেস। এটা তোমাদের মাথায় থাকবে। তাহলে দেখো তোমাকে কি কি শিখালাম, কে ভেতরে কে বাইরে, স্টাইলয়েড প্রসেস কোন অস্থিতে পাওয়া যাবে, এই দুটো অস্থির নিচে হচ্ছে স্টাইলয়েড প্রসেস পাওয়া যাবে। এবং কিভাবে মনে রাখলাম, এরা হচ্ছে হিউম্যারাসের তুলনায় কম্পারেটিভলি স্টাইলিশ, তার মানে এখানেই আমাদের স্টাইলয়েড প্রসেস পাওয়া যাবে। এরপরে আমাদের রেডিয়াস নিয়ে আর কোনো প্রশ্ন আসার ফ্যাসিলিটি নেই, রেডিয়াসটা রেখে দিলাম। খেয়াল করে দেখো আমাদের দেহে আলনাটা হিউম্যারাসের সাথে ঠিক এইভাবে লক করে থাকে, এইভাবে লক করে থাকে। যে আমাদের যে আমার হাত যে খুলে পড়তেছে না, এর প্রধান কারণ হচ্ছে এই হিউম্যারাসের সাথে আলনাটা এইভাবে লক করে থাকে। এবার খেয়াল করে দেখো পিছনের দিকে একটা গর্ত আছে, এইটা আবার সামনের দিকে এসে এই গর্তের মধ্যে প্রবেশ করে। এই সামনের দিকে একটা গর্ত আছে, দেখো কিভাবে আমি তোমাকে একটু দেখাই। এই গর্তের মধ্যে থাকে এইভাবে, এইভাবে ঘুরে এসে এই গর্তের মধ্যে প্রবেশ করে। এই দুটো গর্তকে আমরা বলি ফসা। এই দুটো ফসার নাম ছিল ওকে দিয়ে মনে রাখা যায়। ওকে, হ্যাঁ, ওকেতে কি হয়? ওতে হচ্ছে ওলেক্রেনন ফসা, আর কেতে হচ্ছে করোনয়েড ফসা। ফসা মানে নিচু জায়গা বা গর্তের মতো। তুমি সহজভাবে চিন্তা করে দেখো, একটা হচ্ছে ওলেক্রেনন ফসা আর একটা হচ্ছে করোনয়েড ফসা। এই দুটো ফসা হতে পারে। এছাড়া আমরা দেখলাম যে এই ফসার মধ্যে দুইটা বিবর্ধিত অংশ যা আলনার মধ্যে আছে। তার মানে বিবর্ধিত অংশকে আমরা কি বলছিলাম? প্রসেস। নাম অপরিবর্তিতই থেকে যাবে। তাহলে বলো দেখি বুদ্ধি করে যে এই দুইটা প্রসেসের নাম কি হবে? এই ওকের সাথে মিল রেখে, ওতে হচ্ছে ওলেক্রেনন প্রসেস, কেতে হচ্ছে করোনয়েড প্রসেস। এটা আমাদের ক্লিয়ার? তার মানে এই দুটো প্রসেস কি ভাই তাহলে রেডিয়াসে আছে? না, রেডিয়াস নাই। তাহলে কোন অস্থির মধ্যে শুধু আছে? আলনার মধ্যে আছে। তাহলে দেখো আমাদের পরীক্ষার প্রশ্নের জন্য আমরা যা যা লাগবে মোটামুটি ক্লিয়ার। আমি কি কি বললাম? রেডিয়াস আলনার মধ্যে কে ভেতরে থাকে কে বাইরে থাকে। আমাদের মনে রাখতে হবে যে রেডিয়াস এবং আলনার মধ্যে দুইটার মধ্যে কি থাকে? একটা স্পেশাল জিনিস, স্টাইলয়েড প্রসেস। আমাদের জানতে হবে যে রেডিয়াসের মধ্যে না, আলনার মধ্যে দুটো বিশেষ বিবর্ধিত অংশ আছে, মানে প্রসেস আছে, যেটা আমরা ওকে দিয়ে মনে রাখবো। ওতে হচ্ছে ওলেক্রেনন প্রসেস, কেতে হচ্ছে করোনয়েড প্রসেস। এই জিনিসগুলো তুমি মনে রাখলেই হবে। তাহলে দেখো তোমার মোটা